সময় কেটে যেতে লাগলো দ্রুত। কয়েকদিন পর বুলা খাবার টেবিলে আমাকে বলল, তোমার প্রমিথিউসকে বিক্রি করে দাও। কেন? সে এ নিয়ে আমাকে 3টি প্রেমপত্র লিখেছে। কি? প্রমিথিউস? গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটি রিসার্চ সেন্টারের করিডোরে আমাকে গুলি করেছিল। স্পষ্টতই সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু যে কারণেই হোক আমি মরিনি। এবং কে আমাকে গুলি করেছিল সেটা এখনো পর্যন্ত বাইরের কেউই জানে না। আমার বাম ফুসফুসটা ফুটো হয়ে গিয়েছিল এবং এজন্য আমাকে পুরো 3 মাস হাসপাতালে থাকতে হয়েছে। এই সুদীর্ঘ 3 মাস যাবৎ আমি যেসব বিষয় নিয়ে চিন্তা করেছি, আমার গবেষণার সাথে তার কোনো যোগাযোগ নেই। আমি মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, বেঁচে থাকার প্রেরণা, আনন্দ ও যন্ত্রণার যৌক্তিকতা নিয়ে ভেবেছি। হাসপাতালে নিঃসঙ্গ পরিবেশ বা আমার অসুস্থ অবস্থার জন্যই হোক, আমি পরিপূর্ণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমি আত্মহত্যা করার কথা চিন্তা করেছিলাম। ঠিক এই সময়ে সেই বন্ধুটা আমার সাথে দেখা করতে এসেছিল। সে ভীষণ শীর্ণ হয়ে পড়েছিল, তার চোখের কোণে কালি, মুখে অপরাধবোধের ছাপ। তুমি পুলিশকে আমার নাম বলতে পারতে, বলনি দেখে ধন্যবাদ। তবে যদি ভেবে থাকো এটা তোমার মহত্ব এবং মহত্ব দিয়ে তুমি আমার উপর প্রভুত্ব করবে, তাহলে কিন্তু খুব ভুল করছো। আমি তার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, তুমি কি জন্যে আমাকে খুন করতে চেয়েছিলে সেটা না জানলে হয়তো তোমাকে আমি ঘৃণা করতাম না, কিন্তু এখন তোমাকে আমি ঘৃণা করি। সে আমার এই কথাটাই বিচলিত হয়ে পড়েছিল। আমার কাছ থেকে বিদায় নেবার পর আমি বুঝতে পেরেছিলাম, হয় সে, না হয় আমি বেঁচে থাকব। একজন অন্যজনকে ঘৃণা করে পাশাপাশি বেঁচে থাকতে পারে না। পরের দিনই আমি খবর পেয়েছিলাম আমার বন্ধুটি গুলি করে তার নিজের মাথার খুলি উড়িয়ে দিয়েছে। আমি জানতাম তার অনুভূতি চড়া সুরে বাঁধা, কিন্তু এতটা ধারণা করিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি বিশ্ববিদ্যালয়ের গবেষকের চাকরিটা ছেড়ে দিলাম। আমার বয়স তখন মাত্র 40 বছর, আর সেই বছর থেকেই পায়োনিয়ার সাবস্ট্রাকচারের মডেলটি আমার নামে পরিচিত হতে লাগল। এই মডেলটি আমার চিন্তাপ্রসূত এবং আমার মৃত বন্ধুটির এটির প্রতি মোহ জন্মেছিল। সব রকম আকর্ষণ থেকে ছাড়া পাওয়া আমার পক্ষে যথেষ্ট কঠিন হয়ে পড়েছিল। এর জন্য আমাকে যথেষ্ট নির্মম ও বিরূপ সমালোচনা শুনতে হয়েছিল, কিন্তু আমি কিছুতেই বাইরের জগতের জন্য আকর্ষণ জাগাতে পারছিলাম না। আমি নিজের ভেতরে আরেক ভাবনার একটি জগৎ গড়ে তুলেছিলাম। সেখানে ডুবে থাকতেই ভালো লাগছিল। যে মেয়েটি আমাকে দৈনন্দিন কাজে সাহায্য করত, ক্রমে ক্রমে সেও আমার অসহনীয় হয়ে উঠল। তাকে বিদায় করার পর আমার দৈনন্দিন কাজে নানা রকম বিঘ্ন ঘটতে লাগলো। আমার সারাদিনের রুটিন ছিল খুব সাদাসিধে। আমি অনেক দেরি পর্যন্ত ঘুমোতাম। ঘুম থেকে উঠে সারাদিন ছবি আঁকতাম। রাত্রিবেলা আমি দর্শন ও মধ্যযুগীয় চিরায়িত সাহিত্য নিয়ে পড়াশোনা করতাম। আমি কারোর সাথে দেখা করতাম না। সপ্তাহে একদিন লেটার বক্স থেকে চিঠিগুলো এনে ছিঁড়ে ফেলে দিতাম। ফোনের তার কেটে দিয়েছিলাম বহু আগে। আমার এই সহজ জীবনযাত্রায় শুধু দুবেলার খাবার ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ঝামেলাটুকু অসহনীয় হয়ে উঠল। এজন্য একজন সহকারী রাখতেই হবে। আমি গৃহকর্মে পারদর্শী একটা রোবট কিনব কিনা ভাবছিলাম, কিন্তু আমার ঘরে ভাবলেশহীন একটা যন্ত্রদানব ঘুরে বেড়াচ্ছে, ভোরে আমার কফি তৈরি করে দিচ্ছে, কাপড় ইস্ত্রি করছে, এটা ভাবতেই আমার মন বিরূপ হয়ে উঠল। আমার ইচ্ছে করছিল একটা সংবেদনশীল রোবটের সঙ্গ পাওয়া,
কিন্তু পৃথিবীতে অনুভূতি সম্পূর্ণ রোবট এখনো তৈরি হয়নি। আমি প্রায় হঠাৎ ঠিক করলাম একটা অনুভূতি সম্পন্ন রোবট আমি নিজেই তৈরি করব, সম্পূর্ণ আমার মন মতো করে। এই সিদ্ধান্ত গ্রহণের পর আমার জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেল। আমার বেশিরভাগ মনোযোগ কেন্দ্রীভূত থাকত রোবটের নকশা ও খুঁটিনাটি বিষয়ে। পরিশ্রম করতে শুরু করার পর একটা মেয়েকে কাজে সাহায্য করতে রাখার বিরক্তিটাও তত বেশি মনে হলো না। সাধারণ রোবট তৈরি করা এমন কোনো কঠিন কাজ নয়। রোবটের মস্তিষ্ক, যেটাকে সাধারণভাবে কপট্রন বলা হয়ে থাকে, সেটা যে কোনো ফার্ম থেকেই অর্ডার দিয়ে তৈরি করিয়ে নেওয়া যায়। কিন্তু আমার রোবটটির জন্যে ঠিক কী ধরনের কপট্রন প্রয়োজন বুঝতে পারছিলাম না। BF2 ধরনের কপট্রন গৃহস্থালী কাজের জন্য ব্যবহৃত হয়। কেমিক্যাল ল্যাবরেটরিতে যেসব রোবট ব্যবহার করা হয় তাদের কপট্রন L2B টাইপের। আমাদের বিশ্ববিদ্যালয়ের এ বিভাগের ভার দেওয়া ছিল LF টাইপ কপট্রনযুক্ত রোবটকে। আমি যে রোবটটিকে তৈরি করতে যাচ্ছি সেটাতে এগুলোর কোনোটিই খাটবে না, কারণ এসবগুলোই বিভিন্ন যান্ত্রিক বিষয়ে অভিজ্ঞ। সংবেদনশীলতা বা যেটাকে আমরা অনুভূতি বলি, সেটা এগুলোর কোনোটাতেই নেই। সঙ্গীতে অবশ্য গাণিতিক রোবটের BK21 কপট্রন ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেসব রোবট গাণিতিক বিশ্লেষণ করে সুর সৃষ্টি করলেও সুরকে অনুভব করতে পারে না, কারণ অনুভূতি বলে যে মানবিক প্রক্রিয়াটি আছে সেটা এখনো পর্যন্ত মানুষের একচেটিয়া। আমি এমন একটি রোবট সৃষ্টি করতে চাইছিলাম যেটা গান শুনতে ভালোবাসবে, কবিতা পড়বে, হাসবে, এমনকি দুঃখ পেলে কাঁদবে। আনন্দ, বেদনা, ঈর্ষা বা রাগ, এসব মানবিক অনুভূতি যান্ত্রিক উপায়ে তৈরি করা যায় কিনা আমি পরীক্ষা করে দেখতে চাই। ফার্মগুলোর ক্যাটালগে আমার মন মতো কপট্রন পাওয়া গেল না। একটা ফার্ম অবশ্য ঘোষণা করেছে হাসতে পারবে এমন একটি কপট্রন তারা শীঘ্রই প্রদর্শন করবে। তাদের সাথে আলাপ করে জানতে পারলাম শীঘ্রই বলতে তারা আরও 4 বছর পরে বলছে। তারা দুঃখ করে লিখেছে, অনুভূতি সম্পন্ন রোবট তৈরির পরিকল্পনা সরকার অনুমোদন করতে চাইছে না, কারণ এটার কোনো ব্যবহারিক গুরুত্ব নেই। আমি একটি দেশীয় ফার্মকে অর্ডার দিয়ে একটি সাধারণ B1 ধরনের কপট্রন তৈরি করালাম। এটির নিউকেপটিভ সেলের সংখ্যা সাধারণ কপট্রনের 4 গুণ, মানুষের নিউরন সেলের প্রায় অর্ধেক সংখ্যক। তবে এটির কোনো রকম যান্ত্রিক দক্ষতা নেই। আমাকে কপট্রনটি হস্তান্তরের সময় ডিরেক্টর ভদ্রলোক এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিল। কপট্রনটিকে বিভিন্ন অংশের সাথে সংযুক্ত করে রোবটের আকৃতি দিতে আমাকে প্রায় রোবটের মতোই খাটতে হলো। পূর্ব অভিজ্ঞতা না থাকায় আমার সময়ও লাগলো অনেক বেশি। সৌভাগ্যক্রমে আমি আমার সব বন্ধুবান্ধব ও পরিচিতদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাকে এই ছেলেমানুষি কাজে এতটা সময় নষ্ট করতে দেখলে তাদের বিরক্তির শেষ থাকতো না। রোবটটির কাজ শেষ করার পর তার চেহারা দেখে আমার তাক লেগে গেল। রোবট তৈরির প্রথম যুগে যেরকম অতিকায় রোবট তৈরি হতো, এটা অনেকটা সেই রকম। অতিকায় মাথা, ঠিক মানুষের চোখের সাথে সামঞ্জস্য রেখে দুটি সবুজাভ চোখ। যদিও সব রোবটেই একটিমাত্র চোখ থাকে, আমি দুটি না দিয়ে পারিনি। মুখের জায়গায় স্পিকার। নাক না থাকায় খারাপ লাগলো, তাই একটা কৃত্রিম গ্রিক ধাঁচের নাক স্ক্রু দিয়ে এঁটে দিয়েছি। চতুষ্কোণ শরীরের দুপাশে ঝুলে থাকতো হাত, হাতে মোটা মোটা ধাতব আঙুল, দুটো থামের মতো শক্ত পা, হাঁটুর জায়গায় জটিল যান্ত্রিক জোর। পায়ের পাতায় বিরাট বড় গোলাকৃতির অনেক জায়গা জুড়ে আছে ভারসাম্য রক্ষার গিয়ারের ব্যবস্থা। আমি রং করে পায়ের আঙুল, বুকের পেশি, ঠোঁট, কান, চোখের ভুরু, চুল এসব এঁকে দিলাম। বলতে লজ্জা নেই, তাতে রোবটের চেহারা উন্নত না হয়ে কাকতাড়ুয়ার মতো দেখতে লাগলো। বৈদ্যুতিক সংযোগ দিলে রোবটটি চোখ পিটপিট করে ঘুরে দাঁড়ালো। তার বুকের ভেতর থেকে একটা মৃদু গুঞ্জন ধ্বনি ভেসে আসছিল। সবুজাভ চোখে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ খেলা করতে লাগলো। আমি বললাম, তোমার নাম প্রমিথিউস। কথাটি আমি ভেবে বলিনি, কিন্তু রোবটটি মাথা ঝুঁকিয়ে সেটি মেনে নিল। আর আমার কিছু করার ছিল না। প্রমিথিউসকে আমার দৈনন্দিন কাজে পরিচিত করে তুলছিলাম।
সে সকালে নাস্তা তৈরি করত, ঘর পরিষ্কার করত এবং মাঝে মাঝে কাপড় ইস্ত্রি করত। বলতে দ্বিধা নেই, তার আচার আচরণ পুরোপুরি গবেটের মতো ছিল। তার সৌন্দর্য বোধের কোনো বালাই ছিল না। ফুল প্যান্ট ইস্ত্রি করত অদ্ভুতভাবে। একদিন স্বাধীনভাবে ঘর পরিষ্কার করতে গিয়ে দেয়ালে টাঙানো দুটো অয়েল পেন্টিং ফেলে দিয়েছিল। যখন প্রমিথিউসের সাথে যথেষ্ট পরিচিত হয়ে উঠলাম, তখন একদিন তার বুদ্ধিমত্তা পরীক্ষা নিতে বসলাম। সাধারণ জ্ঞান সম্বন্ধীয় প্রশ্ন করে তাকে জীবনানন্দ দাশ নামক জনৈক প্রাচীন বাঙালি কবির লাইন পড়ে শোনালাম। এখানে সরোজিনী শুয়ে আছে, জানি না সে এখানে শুয়ে আছে কিনা। তারপর জিজ্ঞেস করলাম, এ লাইন দুটি সম্পর্কে তোমার কি মত? চিন্তায় অসঙ্গত কোনো মানুষের উক্তি। তাকে গগার আঁকা একটি পলিনেশিয়ান মেয়ের ছবি দেখালে সে অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বিকৃত শারীরিক গঠনের একটি মেয়ের ছবিতে দুর্বোধ্য কারণে সব রং অনিয়মিতভাবে ব্যবহার করা হয়েছে। গগার শিল্পকীর্তির এ ধরনের মূল্যবিচারে আমার পক্ষে হাসি চেপে রাখা মুশকিল হলো। উচ্চস্বরে হাসতে হাসতে হঠাৎ হাসি থামিয়ে জিজ্ঞেস করলাম, আমি কি করছিলাম? আপনি হাসছিলেন। আমি বললাম, হাসি কি? এক ধরনের অর্থহীন শারীরিক প্রক্রিয়া। তুমি হাসো তো। প্রমিথিউস আমার হাসিকে অনুকরণ করে যান্ত্রিক শব্দ করল। প্রমিথিউসকে নিয়ে হতাশ হওয়ার পেছনে যুক্তিসঙ্গত কারণ ছিল, কিন্তু আমি হতাশ হইনি। তার ভেতরে সৌন্দর্যবোধ সৃষ্টি করার জন্যে আমি কিছু নতুন সংস্কার করব বলে ঠিক করেছি। সৌন্দর্য নিয়ে আমাকে প্রচুর পড়াশোনা করতে হলো, সৌন্দর্যের গাণিতিক বিশ্লেষণ। আমাকে এ বিষয়ে বাস্তব সাহায্য করল বুলা, আমার কাজকর্মে সাহায্যকারী নতুন মেয়েটি। প্রমিথিউসের ভিতর সৌন্দর্য চেতনা জাগাতে হলে তার ভেতরে এমন ব্যবস্থা করতে হবে যার জন্যে সে যখনই সুন্দর কিছুর সম্মুখীন হবে তখনই তার ভালো লাগা শুরু করবে। সোজাসুজি তাকে ভালো লাগার অনুভূতি দেওয়া সম্ভব নয়, তার কষ্ট কমিয়ে দেওয়ার অনুভূতি দেওয়া যেতে পারে। কষ্ট কমানোর আগে তাকে সবসময় খানিকটা কষ্ট দিয়ে রাখতে হবে। কপোট্রনের নিওকোপ্টিভ সেলে একটি অসম বৈদ্যুতিক চাপ দিয়ে রাখলে কপোট্রন তার সব রকম যান্ত্রিক ব্যবস্থা দিয়ে চেষ্টা করবে বৈদ্যুতিক চাপের অসমতাকে দূর করতে। এই অবস্থাটাকে কপোট্রনের কষ্ট বলা যায়। যখনই বৈদ্যুতিক চাপের অসমতা কমানো যাবে তখনই কষ্ট কমে গিয়ে একটা ভালো লাগার পরোক্ষ অনুভূতি সৃষ্টি হবে। কপোট্রনের সেলগুলোর সামনে একটা পরিবর্তনশীল বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে সহজেই এটা করা যায়, কিন্তু প্রকৃত ঝামেলা সৃষ্টি হবে সুন্দর কিছু দেখা, শোনা বা অনুভব করার সাথে সাথে ওই বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব পরিবর্তন করার মাঝে। এজন্যে কপোট্রনের সেলগুলিকে অনেকগুলো ভাগে ভাগ করতে হলো। বাইরের জগতের যে কোনো প্রভাব সেগুলোতে আলাদা আলাদাভাবে ছড়িয়ে পড়ত। সৌন্দর্যের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী সেগুলি সুন্দরের আওতাভুক্ত হলেই কপোট্রনের কষ্ট কমতে থাকত। ঘুরিয়ে বলা যায় কপোট্রনের ভালো লাগা শুরু হতো। সৌন্দর্যের তীব্রতা অনুযায়ী সে ভালো লাগাও কম বা বেশি হতে পারে। প্রমিথিউসের এই সংস্কার করতে গিয়ে আমাকে পশুর মতো পরিশ্রম করতে হলো। দীর্ঘ সময় প্রমিথিউসকে অচল রেখে তার কপোট্রনে অস্ত্র চালাতে হয়েছে। কপোট্রনের এ ধরনের জটিল কাজ করে সূক্ষ্ম কাজে পারদর্শী R21 ধরনের রোবট। 2 মাস 10 দিন পর আমি যখন প্রমিথিউসের সংস্কার শেষ করলাম তখন আমার কন্ট্যাক্ট লেন্সের পাওয়ার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ওজন কমেছে 4 পাউন্ড। অবিশ্বাস্য হলেও এ কথাটা স্বীকার না করলেই নয়, ওজন মাত্র 4 পাউন্ড কমার পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব বুলার। প্রমিথিউসের সৌন্দর্য সচেতনতা সৃষ্টির সময় একজন সাহায্যকারীর জন্য কোম্পানিকে লিখলে তারা ওই মেয়েটিকে পাঠায়। আর 10টা মেয়ের মতো সেও ছুটির সময় চাকরি করে অর্থোপার্জন করছে। সামনের জুলাই মাসে সে পদার্থবিজ্ঞানে অনার্স পরীক্ষা দেবে। প্রমিথিউসকে আবার জীবনদান করার সময় ঘরটাকে যথাসম্ভব ফাঁকা করে দিলাম। সুইচ টিপে আমাকে অপেক্ষা করে থাকতে হলো। মিনিট 5 মধ্যে
প্রমিথিউসের চোখে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ খেলতে লাগল। প্রমিথিউস তার একটা হাত অল্প উপরে তুলে দ্বিধান্বিতভাবে আবার নামিয়ে ফেলল। কেমন আছো? ভালো। আমার ভুলও হতে পারে, কিন্তু মনে হলো ওর কথায় যেন আবেগের ছোঁয়া লেগেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার ভেতরে কোনো পরিবর্তন টের পাচ্ছ? না তো, কেন? উত্তর না দিয়ে আমি হাত বাড়িয়ে টেপ রেকর্ডারটি চালিয়ে দিলাম। এহুদি মেনুহীনের বেহালার করুণ সুরে মুহূর্তে সারা ঘর ভরে উঠল। প্রমিথিয়াস শক খাওয়ার মতো চমকে উঠল, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি টেপ রেকর্ডারটি বন্ধ করে দিতেই আর্তস্বরে চেঁচিয়ে উঠল, স্যার, বন্ধ করবেন না। কেন? এটা শুনতে কেমন লাগছে? এটি বিভিন্ন কম্পনের শব্দ তরঙ্গের পারস্পরিক সুষম উপস্থাপন, কিন্তু এটা শুনলে আমার ভেতরে এমন একটা বিচিত্র প্রক্রিয়া হতে থাকে যে ইচ্ছে হয় আরো শুনি, আরো শুনি। আমি বুঝতে পারলাম প্রমিথিউসকে তার নতুন অবস্থার সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। বললাম, প্রমিথিউস, এহুদি মেনুহীনের বেহালার সুর শুনে তোমার ভিতরে যে দুর্বোধ্য শারীরিক প্রক্রিয়া হচ্ছিল সেটির নাম ভালো লাগা। পৃথিবীতে তুমিই একমাত্র রোবট যে ভালো লাগা খারাপ লাগার অনুভূতি বুঝতে পারে। প্রমিথিউস দুপা সরে এলো। যান্ত্রিক মুখে একাগ্রতা, নিষ্ঠা ইত্যাদি ছাপ ফোটানোর পরবর্তী পরিকল্পনা আমার মাথায় উকি দিয়ে গেল। আস্তে আস্তে তুমি আরো নতুন অনুভূতির সাথে পরিচিত হবে। কি রকম? যেমন এই গোলাপ ফুলটি। আমি জানলা খুলে তাকে বাগানের সবচেয়ে সুন্দর গোলাপটি দেখালাম। স্যার, আমার ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর জিনিস দেখলেই তোমার ভালো লাগবে, তবে তা চেঁচিয়ে বলার দরকার নেই। আমি তাকে ফুলটি ছিঁড়ে আনতে বললাম। সে ফুলটি ছিঁড়ে এনে চোখের সামনে ঘুরিয়ে দেখল। আমি তার হাত থেকে ফুলটি নিলাম, নিয়ে হঠাৎ কুটি কুটি করে ছিঁড়ে ফেললাম। প্রমিথিউসের ভেতর থেকে আর্তনাদের মতো একটা যান্ত্রিক শব্দ বের হলো। আবার আমি বললাম, তোমার এখন আমার প্রতি যে অনুভূতি হচ্ছে সেটার নাম রাগ। রাগ বেশি হলে তোমার কপট্রন তোমার উপর যান্ত্রিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। প্রমিথিউস কোনো কথা বলল না। স্পষ্টতই ও রাগ হয়েছে। আমার গোলাপ ফুল খুব ভালো লাগে। খুব ভালো লাগার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে ভালোবাসা। আমি গোলাপ ফুল ভালোবাসি। ঠিক সেই সময় বুলা তার একরাশ কালো চুল পিছনে সরিয়ে দরজা খুলে ঘরে ঢুকল। বলল, স্যার, আপনার খাবারের সময় হয়েছে। আসছি। না, এক্ষুনি চলুন, দেরি হলে জুড়িয়ে যাবে। বুলা মেয়েটি ছেলে মানুষ, আমাকে না নিয়ে কিছুতেই যাবে না। আপত্তি করব তার উপায় নেই। আমি প্রমিথিউসকে বসিয়ে রেখে মেয়েটির পিছে পিছে খাবার ঘরে গেলাম। যাওয়ার সময় শুনলাম প্রমিথিউস বিড়বিড় করে বলছে, আমি এই মেয়েটিকে ভালোবাসি। প্রমিথিউস কিছুদিনেই একজন বিশুদ্ধ সংস্কৃতিবান রোবটে পরিণত হল। তার প্রিয় কবি যা কক্তো। মূল ফরাসি ভাষা থেকে প্রমিথিউসের অনুবাদ করা কবিতাগুলো ধারাবাহিকভাবে একটি সাহিত্য পত্রিকায় ছাপা হচ্ছে। আমি তাকে মৌলিক রচনা করার উৎসাহ দিয়েছি। বর্তমানে সে কপট্রনিক সংশয়গুচ্ছ নাম দিয়ে একটি কবিতার বই লিখছে। কিছুদিনের ভেতরে সে উপন্যাস পড়ায় ঝুঁকল। আমি তাকে গোর্কি শেষ করে কাফকায় ডুবে যেতে দেখলাম। হেমিংওয়ে সাত্রে কামু পড়ে যেতে লাগলো দ্রুত। বুলা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য আমার কাছ থেকে বিদায় নিয়েছে। প্রমিথিউস আজকাল বুলার দায়িত্ব পালন করছে। স্পষ্টতই প্রমিথিউস খাবার টেবিলে বুলার মতোই আরেকটু মাংস নিতে পিড়াপিড়ি করে, কিন্তু তবুও বুলার অভাবটা আমার সহজে পূরণ হতে চাইল না। মেয়েটি সুন্দরী ছিল, বুদ্ধিমতী ছিল এবং আমার জন্যে প্রকৃত অর্থে মমতাও ছিল।
বুলা চলে যাওয়ার পরপরই আমি বুঝতে পারলাম আমি বুলাকে ভালোবেসেছি। আমার নিজস্ব ধ্যান ধারণায় মানবিক এই সমস্ত উচ্ছ্বাসগুলির বিশেষ কোনো মূল্য নেই, কিন্তু যতই বুলার কথা ভুলতে চাইলাম ততই মস্তিষ্কের কোথাও অসম বৈদ্যুতিক আবেশ হতে লাগল। কাজেই যেদিন বুলা প্রমিথিউসের তত্ত্বাবধানে আমার জীবনযাত্রা কেমন চলছে দেখতে এলো, সেদিন আমার আনন্দের সীমা রইল না। এই যে বুলা, আমি এই শুষ্ক কথা কয়টি দিয়ে অভ্যর্থনা করলাম। কিছুক্ষণের ভেতরেই প্রকৃত বক্তব্যে চলে এলাম। বললাম, তুমি আমার কাছে না এলে আমি তোমার কাছে যেতাম। অর্থাৎ মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। বুলা প্রথমে বিস্মিত হলো, পরে লাল হয়ে মাথা নিচু করল। আমি একটু দ্বিধা করে বললাম, তোমার আপত্তি থাকলে জানাতে পারো, আমি তো আর এমন কোনো মহৎ ব্যক্তি নই। তুমি তো জানো আমার অনেক দোষ ত্রুটি। বুলা সহজে রাজি হলো, খুব তাড়াতাড়ি। স্যার বলে সম্বোধন ও আপনি সম্পর্ক থেকে আমার ছোট্ট প্রায় অজানা ডাকনামটি দিয়ে সম্বোধন করে তুমি সম্পর্ক এত সহজে করে নিল, আমি অবাক হয়ে গেলাম। আরো অবাক হলাম যখন বুলা জানালো তার কুমারী জীবনের স্বপ্নই হচ্ছে আমার এই ছোট্ট ডাকনামটি দিয়ে আমাকে তুমি বলে ডাকা। বুলা বিদায় নেবার পর আমার কোনো কাজে মন বসল না। আমি প্রমিথিউসকে ডেকে পাঠালাম। প্রমিথিউস দুহাতে কিছু বই নিয়ে হাজির হল। কিছু হ্যাভলক এলিসের লেখা, কিছু ফ্রয়েডের লেখা। আপনি বলেছিলেন খুব বেশি ভালো লাগার নাম ভালোবাসা, কিন্তু এখানে অন্য কথা লিখেছে। এখানে লিখেছে ছেলে ও মেয়ের ভিতরে জৈবিক কারণে যে আকর্ষণ হয় তার নাম ভালোবাসা। আমি একটু মুশকিলে পড়ে গেলাম। প্রমিথিউসকে তৈরি করার সময় এসব সমস্যা মোটেও ভেবে দেখিনি। আমি বললাম, তোমায় এভাবে বলেছিলাম কারণ তুমি এছাড়া বুঝবে না। তুমি পৃথিবীর যে কোনো রোবট থেকে উন্নত, কিন্তু তবুও তুমি সম্পূর্ণ নও। জীবজগতের একটা মূল অনুভূতি, যৌন চেতনা তোমার নেই। কেন আপনি আমাকে ভালো লাগা, দুঃখ পাবার অনুভূতি দিয়েছেন, তবে এটি দেননি কেন? আমি অল্প উত্তেজিত হয়ে উঠলাম। বললাম, কারণ আছে প্রমিথিউস। প্রাণীদের এ চেতনা আছে কারণ বংশবৃদ্ধিতে এটি তাদের দরকার, কিন্তু তুমি এটা দিয়ে কি করবে? তুমি কখনোই একটা শিশু রোবট জন্ম দেওয়ার জন্য একটা মেয়ে রোবট পাবে না। আপনি ঠিকই বলেছেন। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এখন আমি ভালোবাসা কি বুঝতে পারছি। একটা মেয়েকে কেন একটা ছেলে ভালোবাসে আমি অনুভব করতে পারি। প্রমিথিউসের জন্য আমার মায়া হলো। 8 ফুট উঁচু যন্ত্রদানব সবুজ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ অনুনয়ের স্বরে বলল, স্যার, আপনি আমাকে যৌন চেতনা দিতে পারেন না? দিন না, মাত্র একটি দিনের জন্য দিন। আমি দেখি ভালোবাসা কি। আমি রাজি হলাম না। প্রমিথিউস মাথা নিচু করে চলে গেল। আমার আর বুলার বিয়ে হলো নভেম্বরে। বিয়ের পরদিনই আমরা হানিমুনে বের হয়ে গেলাম। বাসার যাবতীয় রক্ষণাবেক্ষণের ভার থাকল প্রমিথিউসের উপর। দৈব দুর্ঘটনায় বৈদ্যুতিক গোলযোগ ঘটে প্রমিথিউস যেন অচল না হয়ে পড়ে, সেজন্য তার ভেতরে একটা ছোট পারমাণবিক ব্যাটারি সংযোজন করে দিলাম। আমি আর বুলা ছন্নছাড়ার মতো ঘুরে বেড়ালাম, কখনো পাহাড়ে, কখনো বনে, কখনো সমুদ্রের বালুবেলায়। আমাদের মধুচন্দ্রিমার দিনগুলো কেটে যেতে লাগলো দ্রুত। বাসায় ফিরে যাবার তাগিদ কিছুতেই অনুভব করছিলাম না। মাঝে একদিন ফোনে প্রমিথিউসের সাথে কথা বলেছি। সে জানিয়েছে সব ভালোই চলছে,
কিছুদিন পর আমার হঠাৎ করে কোয়ার্কের সাবস্ট্রাকচার নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে জাগল। 24 ঘন্টার ভেতর আমার ইচ্ছেটা এমন অদম্য হয়ে উঠল যে আমি প্রমিথিউসকে একটি টেলিগ্রাম করে পাঠালাম স্টেশনে গাড়ি পাঠানোর জন্যে। বিশ্ববিদ্যালয় আমাকে যে চাকরিটি দিতে চাইছিল সেটা এখনও দিতে রাজি কিনা জানতে আরেকটি টেলিগ্রাম করলাম। জাতীয় গ্রন্থাগার থেকে কয়েক ডজন বইয়ের জন্য লিখে পাঠালাম। আমার আচরণে বুলা অবাক হল না, বরং ভারী খুশি হয়ে উঠল। গবেষণামূলক কোনো কাজে সত্যিকার আগ্রহ নিয়ে লেগে থাকা কোনো মেয়ে পছন্দ না করে পারে না। এতে স্বস্তি আছে, ছকে ফেলা নিশ্চিত জীবন, এমনকি খ্যাতির বাধা সড়কের ইঙ্গিতও আছে। আমরা পরদিন বাসায় পৌঁছে গেলাম। বাসার সব ভার বুলার উপর দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে গবেষকের দায়িত্বটি নিয়ে নিলাম। একটু গুছিয়ে নিতে আমার মূল্যবান 6টা দিন নষ্ট হয়ে গেল। আমি আবার পড়াশোনা ও গবেষণার কাজ শুরু করে দিলাম। একদিন রাত্রিকালে হঠাৎ নিঃশব্দে প্রমিথিউস এসে দাঁড়ালো। পড়াশোনার সময় কেউ আমাকে বিরক্ত করলে আমি সহ্য করতে পারি না। ভুরু কুঁচকে বললাম, কি চাই? কপট্রনিক সেলে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশের জন্য যে রেসিডুয়াল ম্যাগনেটিজমের সৃষ্টি হয় তার ভারসাম্য রক্ষার সমীকরণে জিটা নটের মান কোথায় পাবো? আমি অবাক হয়ে প্রমিথিউসের দিকে তাকিয়ে রইলাম। তাকে বিজ্ঞান সংক্রান্ত একটি অক্ষরও আমি শেখাইনি, কিন্তু সে যে জিনিসটা জানতে চেয়েছে তার জন্যে প্রথম শ্রেণীর তাত্ত্বিক ও ব্যবহারিক পদার্থবিদ্যা জানা দরকার। আপনি যাওয়ার পর পড়াশোনা করেছি। সাহিত্য ছেড়ে এসব ধরলে কেন? প্রমিথিউস উত্তর না দিয়ে মাথা নিচু করেছিল। আমি তার সমস্যার সমাধান খুঁজে দিলাম। মনে মনে একটু খুশিও হলাম। একটু শিখিয়ে পড়িয়ে নিলে আমাকে সাহায্য করতে পারবে। এবার আমি পড়াশোনায় অসম্ভব ব্যস্ত হয়ে পড়লাম। বুলার জন্যে সময় করে ঘুমোতে হতো, খেতে হতো। বাকি সময়টা আমি লাইব্রেরিতেই কাটাতাম আর বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে কাটাতাম। সময় কেটে যেতে লাগলো দ্রুত। কয়েকদিন পর বুলা খাবার টেবিলে আমাকে বলল, তোমার প্রমিথিউসকে বিক্রি করে দাও। কেন? সে এ নিয়ে আমাকে 3টি প্রেমপত্র লিখেছে। শুনে হেসে গিয়ে আমি বিষম খেলাম। আজকাল প্রমিথিউস নিশ্চয় খুব রোমান্টিক উপন্যাস পড়ছে। প্রেমপত্রগুলো দেখলাম চমৎকার হাতের লেখা, ভারী সুন্দর চিঠি। প্রমিথিউসের লেখা না জানলে আমার ঈর্ষান্বিত হওয়ার কারণ ছিল। আমি জানি প্রমিথিউস কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না, বড়জোর ওর ভালো লাগা হতে পারে। যাই হোক, ব্যাপারটা আমি ভুললাম না। কয়েকদিন পর বুলা আবার আমাকে অভিযোগ করল, প্রমিথিউস ওকে গোলাপ ফুলের তোড়া উপহার দিয়েছে, ওর হাত ধরে অনেকক্ষণ ভালোবাসার কথা বলেছে। আমি খানিকটা অবাক হলাম। ওর ভিতরের সব যান্ত্রিক রহস্য আমার জানা। ও কেন যে ভালোবাসার অভিনয় করে যাচ্ছে বুঝতে পারলাম না। সে সপ্তাহে একটি নতুন পরীক্ষা চালানো হয়েছিল। ফলাফল ভীষণ দুর্বোধ্য, খানিকটা রহস্যময়। আমি সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছিলাম। রাত অনেক হয়ে গিয়েছে। আমাকে শোয়াতে না পেরে বুলা একাই শুতে গিয়েছে। ব্যাপারটা এত জটিল ও রহস্যময় যে আমার সময়ের অনুভূতি ছিল না। হঠাৎ দরজা খুলে বুলা ছুটে এসে ঘরে ঢুকল। আতঙ্কে নীল হয়ে আমাকে আঁকড়ে ধরে বিকারগ্রস্তের মতো বলতে লাগলো, প্রমিথিউস, প্রমিথিউস! কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? আমি ভীষণ অবাক হলাম। প্রমিথিউসের খুঁটিনাটি যান্ত্রিক জটিলতা, ভাবনা চিন্তার পরিধি সবই আমার জানা। প্রমিথিউস কখনো অন্যায় করতে পারবে না। বুলাকে প্রশ্ন করে বুঝতে পারলাম প্রমিথিউস ওকে মেরে ফেলতে চাইছিল না, মানুষের মতো গ্রহণ ও আদর করতে চাইছিল। আমার একটু খটকা লাগলো। বুলার প্রতি ওর মোহ অনেকদিন ধরেই জেগে আছে, সুন্দর কিছুর প্রতি আকর্ষণের জন্য। কিন্তু ইদানিং ও যা করছে তা শুধুমাত্র মানুষই করতে পারে। ওর মতো জৈব চেতনাহীন যন্ত্রদানবের পক্ষে সেটা সম্ভব নয়। বুলার হাত ধরে আমি প্রমিথিউসকে খুঁজতে গেলাম।
প্রমিথিউসের ঘরে বাতি নেভানো। ভেতরে ঢুকে সুইচ টিপতেই প্রমিথিউস চমকে উঠে আমার দিকে তাকালো। ওর হাতে কলেজ জীবনে কেনা আমার কোল্ট রিভলভারটা। প্রমিথিউস! বলুন। আমি একসাথে অনেকগুলো প্রশ্ন করতে চাইলাম, কিন্তু একটা প্রশ্নও করতে পারলাম না। আমার কেন জানি মনে হচ্ছিল ও আমাকে গুলি করে বসবে, কিন্তু আমি জানি ও তা করতে পারবে না। তোমার হাতে রিভলভার কেন? প্রমিথিউস এমন ভাব করলো যেন সে আমার কথা শুনতে পায়নি। আপন মনে বলল, আপনি কি জন্য এসেছেন আমি জানি, কিন্তু সত্যি বোলাকে আমি ভালোবেসেছি। এত সব ঘটনার পর প্রমিথিউসের মুখে এই উত্তর শুনে হঠাৎ করে রাগে আমার পিত্ত জ্বলে উঠল। আমি ধমকে উঠলাম, ইডিয়েট কোথাকার! ভালোবাসার তুমি কি বোঝো? আপনি ভুল করছেন স্যার। আপনারা যখন এখানে ছিলেন না তখন আমি কপট্রন নিয়ে পড়াশোনা করেছি। আমি আমার কপট্রনে নিজে অপারেশন করেছি। আমি এখন মানুষের মতোই যৌন চেতনা সম্পন্ন। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। বুলা আমার হাত ধরে শিউরে উঠল। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এখন আমি ভালোবাসা কি বুঝতে পারছি। একটা মেয়েকে কেন একটা ছেলে ভালোবাসে আমি অনুভব করতে পারি। আমাকে কেউ কখনোই ভালোবাসবে না, যত অনুভূতি থাকুক। আমি কেবল একটা যন্ত্র। প্রমিথিউসের শেষ কথাগুলো আর্তনাদের মতো শোনালো। আমি কথা খুঁজে পাচ্ছিলাম না। বললাম, তা তোমার হাতে রিভলভার কেন? দিয়ে দাও। প্রমিথিউস আমার কথা না শোনার ভান করল। বলল, আমি বুঝতে পারছি আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। এরকম শূন্য জীবন নিয়ে বেঁচে থেকে কি হবে? আমার কি মূল্য আছে? একটা তুচ্ছ যন্ত্র, কতকগুলো নিষ্ফল অনুভূতি। প্রমিথিউস সবুজ চোখে বুলার দিকে তাকিয়ে রইল। বুলা, তোমার কাছে আমার আত্মহুতির কোনো মূল্য নেই। তবু তুমি মনে রেখো, একটা যন্ত্র তোমায় ভালোবেসে আত্মহত্যা করেছে। প্রমিথিউস রিভলভারটা তার ডান চোখের সামনে ধরল। ঠিক এই জায়গা দিয়ে গুলি করলেই কপট্রনের সেল বক্সের কন্ট্রোল টিউবটি গুঁড়ো হয়ে যাবে। প্রমিথিউস! আমি বাধা দিতে চাইলাম। স্যার, আপনার দেয়া অনুভূতি আমায় মরে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। রোবটের আত্মা মরে গেলে কি হয় বলতে পারেন স্যার? পুরনো দিনের রিভলভার। প্রচন্ড শব্দ হলো। ফটো টিউব ঘুরিয়ে প্রমিথিউসের মাথা দুলে উঠল। কতগুলো পরপর বিস্ফোরণ ঘটল। কালো ধোঁয়া আর পোড়া গন্ধ প্রমিথিউসের ফুটো চোখ দিয়ে বেরিয়ে এলো। মাথাটা একটু কাত করে এক চোখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে রইল প্রমিথিউস। তার সবুজ চোখ খুব ধীরে ধীরে শীতল নিষ্প্রভ হয়ে উঠল। প্রমিথিউসের মৃত যান্ত্রিক দেহ ঘরের মাঝখানে পড়ে রইল। আমি বুলার হাত ধরে বেরিয়ে এলাম। অনুভব করলাম বুলার হাত আমার হাতের ভিতর থরথর করে কাঁপছে। আমার বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে, প্রিয়জন হারালে যেমন হয়। আমার অবাক লাগছিল, একটা যন্ত্রের জন্যে এরকম কষ্ট পাওয়া কি উচিত?